ওয়েলকাম টু সায়েন্স পার। আমাদের আজকে নতুন ধরনের টপিক যে রয়েছে সেটা হচ্ছে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি। তো যেহেতু মেনলি হচ্ছে এই চ্যাপ্টারটা হরমোন কাকে বলে বা হরমোনের বিভিন্ন নাম এবং হরমোনের যে কাজ রয়েছে সেইগুলো আমরা পড়ে নেব। বাট হরমোনটা অর্থাৎ যে মেন টপিক, সেই মেন টপিকটা শুরু করার আগে আমরা দুটো জিনিস জানবো। এক হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, দুই হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তো প্রথমে আমরা কী শিখে নেব, অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি জিনিসটা কী। তাহলে এটা কি অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। আর দুই হচ্ছে কি না বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা যে গ্রন্থি রয়েছে, এই অন্তঃক্ষরা গ্রন্থির অপর যে নাম হচ্ছে অনাল গ্রন্থি। এটাকে কি বলা হয়? অনাল গ্রন্থি। বা কেন অনাল গ্রন্থি বলা হয় তার কারণ রয়েছে, এটাকে বলা হয় অনাল গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি, এই বহিঃক্ষরা গ্রন্থিকে অপর নামে ডাকা হয় সনাল গ্রন্থি, সনাল গ্রন্থি। যেহেতু পার্থক্য লিখে দিচ্ছি, এই পার্থক্যটা যদি আমরা জেনে নিই, পার্থক্য থেকে তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে সেটা আমরা জেনে নিতে পারি। তো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি না, অন্তঃক্ষরা এই গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, এই গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। আর বহিঃক্ষরা যে গ্রন্থি রয়েছে, এই গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরিত হয়, উৎসেচক বা এনজাইম। এই গ্রন্থি থেকে উৎসেচক বা এনজাইম নিঃসৃত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রাসায়নিক পদার্থটা নিঃসৃত হয় সেটা নালীর মাধ্যমে বার হয়ে না এসে সরাসরি রক্তে ক্ষরিত হয়। অর্থাৎ এই গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ, এই গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ সরাসরি রক্তে ক্ষরিত হয়। আর এটাই লিখব না, এই গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ নালীর মাধ্যমে বের হয়ে আসে। এই গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ নালীর মাধ্যমে বাহির হয়ে আসে। সি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রাসায়নিক পদার্থটা নিঃসৃত হয় সেটা দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে রাসায়নিক পদার্থ অর্থাৎ উৎসেচক, যেটা যেখানেই উৎপন্ন হয়েছে সেখানেই ক্রিয়াশীল হয়। এটার মধ্যে কি লিখব, এই গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ উৎপত্তি স্থলেই ক্রিয়াশীল হয়, উৎপত্তি স্থলে ক্রিয়াশীল হয়। এর মধ্যে কি লিখব, এই গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ, এই গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ সরাসরি, আচ্ছা এই রাসায়নিক পদার্থ দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হয়। ডি, অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি হবে? আমরা তিনটা পড়ব। একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, দুই হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি, যেটা গলার কাছে রয়েছে, এটা হচ্ছে বৃক্কের কাছে রয়েছে, অ্যাড্রিনালিন গ্রন্থি।
থার্ড যে অন্তঃক্ষরা গ্রন্থিটা হবে সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। তাহলে বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ কী হবে? অশ্রুগ্রন্থি, লালাগ্রন্থি আর ঘর্মগ্রন্থি। উদাহরণ কী হবে? লালাগ্রন্থি, ঘর্মগ্রন্থি, থার্ড হচ্ছে অশ্রুগ্রন্থি, অশ্রুগ্রন্থি। বোঝবার চেষ্টা করি, আমাদের যে লালা গ্রন্থি এখানে রয়েছে, মানে এখানেই লালা গ্রন্থি রয়েছে, আর লালাটা কি নালীর মাধ্যমে বের হয়েছে, যেখানেই উৎপন্ন হচ্ছে সেখানেই কাজ করতে হচ্ছে, আমাদের মুখে কাজ করতেছে। ঘর্মগ্রন্থি জাস্ট আমার ত্বকের নিচেই রয়েছে ঘর্মগ্রন্থি, সেখান থেকে নিঃসৃত হচ্ছে, জাস্ট একটু দূরেই ক্রিয়াশীল হচ্ছে। বাট অন্তঃক্ষরা গ্রন্থি যে আছে, যেমন অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের মাথায় এখানে রয়েছে পিটুইটারি গ্রন্থি, এই গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ সেটা কি আমাদের দূরবর্তী কোনো স্থানে আসতেছে। কোথায় আসতেছে? সাপোজ আমি মনে করছি আমাদের গলার কাছে আসতেছে বা কিডনির কাছে আসছে, কিডনির কাছে একটা গ্রন্থি আছে, সেই নামটা হবে অ্যাড্রিনালিন গ্রন্থি। এই অ্যাড্রিনালিন গ্রন্থিটাকে বৃদ্ধি করতেছে, বিকাশ করতেছে কি এই পিটুইটারি গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ। এগুলো আমরা পরে বলবো। মোটামুটি কি অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে রাসায়নিক পদার্থ সেটা দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হয়, আর বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে রাসায়নিক পদার্থটা রয়েছে সেটা কি হয়? যেখানেই উৎপন্ন হচ্ছে সেখানেই ক্রিয়াশীল হয়। আর বলেছিলাম অন্তঃক্ষরা গ্রন্থিকে আমরা কি বলা হয়? অনাল গ্রন্থি বলা হয়। কেন? অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ, যেটা রাসায়নিক পদার্থ মেনলি হচ্ছে হরমোন, সেটা নালীর মাধ্যমে বের হয়ে না এসে সরাসরি রক্তে ক্ষরিত হয়। এই জন্য আমরা অন্তঃক্ষরা গ্রন্থিকে বলবো সোনাল গ্রন্থি, আর বহিঃক্ষরা গ্রন্থিকে আমরা সোনাল গ্রন্থি কেন বলবো? আচ্ছা, অন্তঃক্ষরাকে বলা হয় অনাল আর বহিঃক্ষরাকে বলবো সোনাল। সোনাল, নাল হচ্ছে নালী, সেখান থেকে সোনাল আসছে। তো বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ ব্যাকেটে কি লিখতে পারি? উৎসেচক। সেটা কি হয়? নালীর মাধ্যমে বাইরে বের হয়েছে, উৎপত্তিস্থলে ক্রিয়াশীল হয়, এই জন্য এটাকে আমরা বলবো বহিঃক্ষরাকে বলবো সোনাল গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি তিনটা রয়েছে, একটা রয়েছে অশ্রুগ্রন্থি, ঘর্মগ্রন্থি আর লালা গ্রন্থি। আর অন্তঃক্ষরা গ্রন্থি তিনটা, পিটুইটারি, অ্যাড্রিনালিন ও থাইরয়েড গ্রন্থি। যদি বলে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? না, যে গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ ব্যাকেটে হরমোন নালীর মাধ্যমে বের হয়ে না এসে সরাসরি রক্তে ক্ষরিত হয় এবং দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হয়, সেই গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। উদাহরণ এই যে লেখা রয়েছে। আর বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? এই যে পার্থক্য লিখেছি, এটা জানলেই আমরা কাকে বলে লিখে নিতে পারবো। তো বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? না, যে গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ, যেটাকে আমরা এনজাইম বলবো, নালীর মাধ্যমে বের হয়ে আসে, উৎপত্তিস্থলেই ক্রিয়াশীল হয়, সেই গ্রন্থিকে আমরা বলবো বহিঃক্ষরা গ্রন্থি। উদাহরণ কি এই যে রয়েছে। পরের যে টপিকটা রয়েছে হরমোন কাকে বলে এবং হরমোনের বৈশিষ্ট্য। পরের টপিক কি? হরমোন কাকে বলে? হরমোন কাকে বলে? না, যে গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয় এবং দূরবর্তী কোনো স্থানে ক্রিয়াশীল হয় এবং ক্রিয়ার শেষে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে আমরা হরমোন বলবো। এবং হরমোনের অনেক নাম আছে, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, সেগুলো পরে আলোচনা করব। আগে জেনে নিই হরমোনের ডেফিনেশনের সংজ্ঞায় আমরা কি লিখব। সংজ্ঞা লিখতেছি। যে রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থ নির্দিষ্ট অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে থেকে উৎপন্ন হয়ে সরাসরি রক্তে মিশে এবং দূরবর্তী কোনো স্থানে ক্রিয়াশীল হয় এবং ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়।
তাকে হরমোন বলে। যদি বলে হরমোনের বৈশিষ্ট্য কি, 1 নম্বর বৈশিষ্ট্য, হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। 2, হরমোন নালীর মাধ্যমে বের হয়ে না এসে সরাসরি রক্তে ক্ষরিত হয়। 3, হরমোন দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হয়। 4, হরমোন ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। 5 নম্বর যে পয়েন্টটা, সেটা হরমোনের জন্য তো ভীষণই ইম্পর্টেন্ট। কী হবে, হরমোন ধীর গতিতে কাজ করে, কিন্তু এর যে ফলাফল এটা সুদূরপ্রসারী হয়। উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি, আমরা যে ছোটোবেলায় ভয়েসটা একরকম ছিল, বড় যখন হয়েছি তখন ভয়েসটা পরিবর্তন হয়েছে। তাই ওভারনাইটে কি আমাদের গলার ভয়েস চেঞ্জ হয়েছে? নিশ্চয়ই না। তাহলে সেটা হতে অনেকটা সময় লেগেছে। তাই হরমোন ধীর গতিতে কাজ করে এবং ফলাফল দীর্ঘ সময় পর্যন্ত থাকে। তাহলে একবার আমাদের গলার ভয়েসটা যদি পরিবর্তন হয়ে যায়, সেটা কি কখনো কি আবার বাচ্চাদের মতো ভয়েসটা হয়ে যায়? নিশ্চয়ই না। এই যে ভয়েসটা চেঞ্জ হচ্ছে, এটা সবসময়ের জন্য থেকে যায়। এই জন্য হরমোনের যে শেষ যে বৈশিষ্ট্য, হরমোন ধীর গতিতে কাজ করে কিন্তু এর ফলাফল সুদূর প্রসারী হয়। এবার জেনে নিচ্ছি হরমোনের উদাহরণ। হরমোন উদ্ভিদ দেহ থেকে নিঃসৃত হয় আর প্রাণী দেহ থেকে নিঃসৃত হয়। তো উদ্ভিদ দেহ থেকে 3টা হরমোন নিঃসৃত হয়, অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন। বাট প্রাণীদের ক্ষেত্রে অনেক হরমোন রয়েছে, জেনে নিচ্ছে এক একটা হরমোনের নাম ও শর্ট ফর্ম। তাহলে উদ্ভিদ দেহ থেকে কী কী হরমোন নিঃসৃত হয়? উদ্ভিদ দেহ থেকে 3টা হরমোন নিঃসৃত হয়। 1 হচ্ছে অক্সিন, 2 হচ্ছে জিববেরেলিন, 3 যে হরমোন সেটা হবে সাইটোকাইনিন। এবং প্রাণী হরমোনের নাম দেখে নিচ্ছি। প্রাণী হরমোন কি কি হবে? প্রথম যে হরমোনটা রয়েছে সোমাটোট্রফিক হরমোন, যেটাকে শর্টে লেখা হয় STH, পুরো নাম কি? সোমাটোট্রফিক হরমোন। এই যে হরমোনটার কাজকে আমাদের অস্থি আর যে পেশি আছে এগুলার বৃদ্ধি ঘটিয়ে আমাদের জীবদের আকার ও আয়তন বৃদ্ধি করে, সেটা হচ্ছে STH বা সোমাটোট্রফিক হরমোন। তারপরে যে হরমোনটা আছে TSH, মানে কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপর আছে FSH, পুরো নাম কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন। তারপর হচ্ছে ADH হচ্ছে নেফ্রনের যে একটা হেনরি লুপ পোর্শন থাকে, মানে বৃক্ক তৈরি হতে গেলে অনেক নেফ্রন লাগে, সেই নেফ্রনের একটা ইউর মতো পোর্শন আছে যেটাকে বলা হয় হেনরি লুপ। এই হেনরি লুপ থেকে হচ্ছে ADH হরমোনটা নিঃসৃত হয়। আর এই ADH হরমোনের অভাবে বহুমূত্র রোগ, যেটাকে ইংলিশে বলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা হয়। তো ADH এর পুরো নাম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তারপরে কি রয়েছে? থাইরক্সিন হরমোন। আর কি হবে? অ্যাড্রিনালিন হরমোন। থাইরক্সিন হরমোন কোথায় আছে? এই যে আমাদের শ্বাসনালী আছে, এই শ্বাসনালীর দুই পাশে রয়েছে থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় থাইরক্সিন হরমোন। আর কি হবে? অ্যাড্রিনালিন। কি হবে? অ্যাড্রিনালিন। আর কি হবে? থাইরক্সিন হলো, অ্যাড্রিনালিন হবে। আর কি হবে? গ্লুকাগন হবে। আর কি হবে? ইনসুলিন হবে। ইনসুলিন। আর কি হবে? অক্সিটোসিন হবে। অক্সিটোসিন।
আর কি হবে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। আর কি হবে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন। তো প্রত্যেকটা হরমোনের এখানে আমাদের কাজ জানতে হয়। তো এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোনের কাজ কি না, সোমাটোট্রপিক হরমোনের কাজ হবে আমাদের অস্থি ও পেশির বৃদ্ধি ঘটিয়ে সামগ্রিকভাবে জীবদের আকার ও আয়তন বৃদ্ধি করে। এটা হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই হরমোনটা হচ্ছে এই পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। কি করতেছে না থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেটিং মানে উত্তেজিত। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কী করতেছে, আমাদের যে এখানে থাইরয়েড গ্রন্থি রয়েছে, এই থাইরয়েড গ্রন্থি থেকে পরবর্তীকালে কতটা থাইরক্সিন হরমোন নিঃসৃত হবে সেটা নির্ধারণ করে। এটাই হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। যদি বলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নিঃসৃত হয়, অনেকে ভুল করে দেয়, লিখে দেয় কি থাইরয়েড গ্রন্থি থেকে, কিন্তু না, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। যদি বলে থাইরয়েড গ্রন্থি থেকে কেবল থাইরক্সিন হরমোনটা নিঃসৃত হয়। এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এই হরমোনটার অভাবে আমাদের বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস হয়। থাইরক্সিন একটা হরমোন যেটা কি এই যে থাইরয়েড গ্রন্থি আছে এখান থেকে নিঃসৃত হয়। আর অ্যাড্রিনালিন, আমরা সংকটকালীন বা ভয় পেলে এই হরমোনটা নিঃসৃত হয়, যেই কারণে অ্যাড্রিনালিন যে হরমোন আছে এটাকে বলা হয় জরুরিকালীন, সংকটকালীন বা আপদকালীন হরমোন। অ্যাড্রিনালিন আর গ্লুকাগন কী করে, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। ইনসুলিন কী করে না, ইনসুলিন হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয়, অর্থাৎ ইনসুলিন হরমোনের অভাবে আমাদের ডায়াবেটিস রোগ হয়। এই জন্য ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। আর অক্সিটোসিন, এটা হচ্ছে ফিমেল বডি থেকে নিঃসৃত হয়। এবং টেস্টোস্টেরন, যেটা হচ্ছে ছেলেদের যে আকার আয়তন, পরবর্তীকালে আমরা পড়ব টেস্টোস্টেরন সম্বন্ধে। তো শর্টে আমরা জেনে নিচ্ছি, টেস্টোস্টেরন হচ্ছে একটা মানে ছোট শিশু থেকে পূর্ণবয়স্ক যে পুরুষ সেটা গঠনে মুখ্য ভূমিকা পালন করে টেস্টোস্টেরন। যেরকম ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন নিঃসৃত হয়, ঠিক সেরকম ফিমেলদের ক্ষেত্রে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন নিঃসৃত হয়। তো প্রথম আমরা পড়ে নেব যে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, সেটা হচ্ছে কি পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি আমরা পড়ে নিচ্ছি। পিটুইটারি গ্রন্থি, এই পিটুইটারি গ্রন্থির অবস্থান কি লিখব, মস্তিষ্কের, মানব মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে, মানব মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে রয়েছে পিটুইটারি গ্রন্থি। আমরা যদি একটু অ্যাডভান্স করে পড়ি, অর্থাৎ পিটুইটারি গ্রন্থির অবস্থান মানব মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির নিচে সেলাটার্সিকা গ্রহরে অবস্থান করে এই পিটুইটারি গ্রন্থি। কি বলেছি না, মানব মস্তিষ্কের স্ফেনয়েড অস্থির নিচে সেলাটার্সিকা গহ্বরে অবস্থান করে। এই পিটুইটারি গ্রন্থি দুটা খণ্ডে বিভক্ত, অর্থাৎ এখানে যদি হিউম্যানের একটা ছবি আঁকি, এখানে অবস্থান করে। এর দুটা খণ্ড, একটা হচ্ছে অগ্রখণ্ড আর একটা হচ্ছে পশ্চাৎখণ্ড। পিটুইটারি কতগুলা খণ্ড, দুটা খণ্ড। পিটুইটারি এর দুটা খণ্ড, একটা হচ্ছে অগ্রখণ্ড আর একটা হচ্ছে পশ্চাৎখণ্ড। অগ্রখণ্ড, এই অগ্রখণ্ড থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, এসটিএইচ, টিএসএইচ, এফএসএইচ নাম কি, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর একটা খণ্ড রয়েছে সেটার নাম কি পশ্চাৎখণ্ড।
এই পশ্চাৎখণ্ড থেকে কি হরমোন নিঃসৃত হয়? দুটো হরমোন নিঃসৃত হয়। এক হচ্ছে এডিএইচ হরমোন আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন হরমোন। কী হরমোন? এডিএইচ হরমোন আর কি ভেসোপ্রেসিন হরমোন, ভেসোপ্রেসিন হরমোন। তারপরে যে পিটুইটারি গ্রন্থি থেকে যে মানে একটা ভালো একটা কোশ্চেন এসে থাকে সেটা হচ্ছে প্রভুগ্রন্থি কাকে বলা হয়, যেটাকে ইংলিশে বলা হয় মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়। তো পিটুইটারি গ্রন্থিকে পরের কোশ্চেনটা হচ্ছে কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কাকে বলা হয়? পিটুইটারি গ্রন্থি থেকে। এই গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড, যেটাকে বাংলাতে বলা হয় প্রভুগ্রন্থি। কেন বলা হয়? কারণ বোঝবার চেষ্টা করি। পিটুইটারি গ্রন্থি এখানে আছে, এখানে একটা গ্রন্থি রয়েছে, নাম কি? থাইরয়েড গ্রন্থি। আমাদের যে পাকস্থলীর নিচে একটা গ্রন্থি আছে সেটা হচ্ছে অগ্ন্যাশয়। তাছাড়া আমাদের বৃক্ক যে রয়েছে, বৃক্কর কাজ কি না? রক্তকে পরিশ্রুত করে দেহের যে অপ্রয়োজনীয় অংশগুলোকে দেহ থেকে বাইরে বের করে দেয়, অর্থাৎ বৃক্কের উপর রয়েছে অ্যাড্রিনালিন গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থি কী করে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে ছেলে বা মেয়েদের যে জনন গ্রন্থি রয়েছে সেই জনন গ্রন্থির বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ছেলেদের ক্ষেত্রে জনন গ্রন্থি কি? ছেলেদের ক্ষেত্রে জনন গ্রন্থি হবে শুক্রাশয়। মেয়েদের ক্ষেত্রে জনন গ্রন্থি কি? ডিম্বাশয়। এই শুক্রাশয় বা ডিম্বাশয়ের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন এসটিএইচ, টিএসএইচ, এফএসএইচ। এখানে লং নামগুলো লেখার দরকার, শর্ট নেমগুলো লিখলে হয়ে যাবে। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত এফএসএইচ, টিএসএইচ, এসটিএইচ হরমোন যা কী করে? অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। এই জন্য পিটুইটারি গ্রন্থিকে বলা হয় কি গ্রন্থি? প্রভুগ্রন্থি। যদি বলে কাকে এবং কেন মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে বলা হয়। কেন না? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন এসটিএইচ, টিএসএইচ বা এফএসএইচ, এই হরমোনগুলো অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি যেমন পিটুইটারি, অ্যাড্রিনালিন, জনন গ্রন্থি ইত্যাদি গ্রন্থির হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করবার জন্য এই পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। কি লিখব? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন কি হরমোন নিঃসরণ করে? এসটিএইচ, টিএসএইচ, এফএসএইচ, যা অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি কী হবে না? থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, বৃক্কের উপর যেটা রয়েছে অ্যাড্রিনালিন গ্রন্থি, জনন গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন এসটিএইচ, টিএসএইচ, এফএসএইচ যা অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করে বলে কি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। যেমন একটু যদি আমরা অ্যাডভান্স স্টাডি করি, প্রভুগ্রন্থি যেমন পিটুইটারি গ্রন্থিকে বলা হয়, সেই রকমই মাস্টারের যেমন হেডমাস্টার রয়েছে, সেই রকমই প্রভুগ্রন্থির প্রভু আবার কাকে বলা হয়? তো প্রভুগ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। মাস্টার গ্ল্যান্ড কাকে বলে না? হাইপোথ্যালামাসকে। এটাও 1 নম্বরের কোশ্চেন আসতে পারে। আমরা যেমন পিটুইটারি গ্রন্থি একটা পড়েছি, নেক্সট যে অন্তঃক্ষরা গ্রন্থিটা পড়বো সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তো থাইরয়েড গ্রন্থি কী হবে? এটা হচ্ছে শ্বাসনালী। এই শ্বাসনালীর দুই পাশে রয়েছে থাইরয়েড গ্রন্থি। এখানে কি গ্রন্থি রয়েছে? থাইরয়েড গ্রন্থি।
এই থাইরয়েড গ্রন্থি থেকে কী নিঃসৃত হয় না, থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোনটা নিঃসৃত হয় এটাকে কন্ট্রোল করে কে পিটুইটারি। পিটুইটারি তো অনেক হরমোন নিঃসরণ করে, বাট পিটুইটারির মধ্যে টিএসএইচ বলে যে হরমোনটা রয়েছে সেটা নিয়ন্ত্রণ করছে যে থাইরক্সিন কতটা বেরাবে। কি নিঃসরণ করে, টিএসএইচ। এই টিএসএইচ কে নিঃসরণ করে না, পিটুইটারি। তাহলে পিটুইটারি থেকে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয়, যেটা কী করে থাইরয়েড যে গ্রন্থি তার বিকাশ করে এবং বৃদ্ধি করে। তার সঙ্গে থাইরয়েড গ্রন্থি থেকে যে কতটা থাইরক্সিন হরমোন নিঃসৃত হবে সেটাকে নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত টিএসএইচ হরমোন। আর হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে কী হরমোন নিঃসৃত হয় না, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। পরের যে একটা 1 নম্বরের কোশ্চেন আছে, থাইরক্সিন যে হরমোনটা রয়েছে এই থাইরক্সিন হরমোনে কোন খনিজ মৌল থাকে, কী হবে না, আয়োডিন থাকে। এই থাইরক্সিন হরমোনে কোন খনিজ মৌল থাকে, খনিজ মৌল কী থাকে না, আয়োডিন। খনিজ মৌল আয়োডিন। আর এই থাইরক্সিন হরমোনের অভাবে কী রোগ হয়, গলগণ্ড বা গয়টার রোগ হয়। গয়টার রোগটা কি, এই যে থাইরয়েড যে গ্রন্থি আছে এই থাইরয়েড গ্রন্থিটা ফুলে যাবে, এটাকেই বলা হয় গয়টার বা গলগণ্ড। এই থাইরয়েড বা গলগণ্ড বা গয়টার রোগটা মেনলি পাহাড়ি অঞ্চলের মানুষদের বেশি হয়। কেননা যেহেতু পাহাড়ি অঞ্চলের মানুষেরা কী হয়, সমুদ্র থেকে অনেকটা দূরে থাকে, তাই সমুদ্র খাবারের মধ্যে কি আয়োডিনের পরিমাণ বেশি থাকে। যেহেতু সমুদ্র থেকে দূরে থাকবার জন্য ওদের খাদ্যের মধ্যে আয়োডিনের অভাব রয়েছে, তাই পাহাড়ি অঞ্চলের মানুষদের থাইরয়েড রোগটা থাইরয়েড বা গলগণ্ড বা গয়টার রোগটা লক্ষ্য করা যায়। আমরা পড়ে নিয়েছি পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। এবার পড়ব অগ্নাশয় গ্রন্থি। কি গ্রন্থি না, অগ্নাশয়। এই অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। যদি বলে মিশ্র গ্রন্থি কাকে বলে, সঙ্গে একটা উদাহরণ, মিশ্র গ্রন্থি কাকে বলে উত্তরটা বলে দিচ্ছি, বোর্ডে আর লিখবনি। তো যে গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত তাকে আমরা মিশ্র গ্রন্থি বলবো। মিশ্র গ্রন্থির উদাহরণ হয় অগ্নাশয় এবং শুক্রাশয়। আচ্ছা, অগ্নাশয়টা কোথায় রয়েছে, এটা আমাদের পৌষ্টিকতন্ত্রের গ্রাসনালীর ছবি অর্থাৎ ফুড পাইপ, আর এটাকে একটা পাকস্থলীর ছবি। এবার পাকস্থলীর পর কি শুরু হয়, ক্ষুদ্রান্ত শুরু হয়। ক্ষুদ্রান্তের একটা যে পার্ট, সেই পার্ট হচ্ছে ডিওডিনাম। কেন ডিওডিনাম বলা হয়, এটা একটা উল্টা ডির মতো, এখানে যদি ডাক টেন একটা ডির মতো দেখাচ্ছে নি, তাই এই যে পার্টটাকে বলা হয় ডিওডিনাম। আর এরই খাঁজে রয়েছে অগ্নাশয়, যেটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। কী বলা হয়, ইংলিশে বলা হয় প্যানক্রিয়াস। এটা হচ্ছে অগ্নাশয়। তাহলে অগ্নাশয়ের অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে পাকস্থলীর নিচে। এটা তো ক্ষুদ্রান্তের পার্ট, তো ক্ষুদ্রান্তের ডিওডিনামের খাঁজে অবস্থান করে এই অগ্নাশয়। অবস্থান কোথায়, পাকস্থলীর নিচে, পাকস্থলীর অবস্থান কোথায় না, অবস্থান হচ্ছে পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তের ডিওডিনামের খাঁজে। কেন ডিওডিনাম বলা হয়, যেহেতু এটা উল্টা ডির মতো দেখতে, তাই এটাকে ডিওডিনামের খাঁজে বলা হয়। পরের কোশ্চেন হচ্ছে অগ্নাশয় যে কোষ দ্বারা তৈরি সেই কোষটার নাম কি, তো সেই কোষটার নাম হবে ল্যাঙ্গারহ্যান্স। বানানটা একটু কঠিন আছে, ল্যাঙ্গারহ্যান্স। আর অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। কেন মিশ্র গ্রন্থি, আচ্ছা পরীক্ষায় কোশ্চেন দেয় অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, উত্তরটা বলতেছি। অগ্নাশয় অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত করে এবং বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক নিঃসৃত করে, এই জন্য অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। তো উত্তরটা এবার বোর্ডে আমরা লিখে দিচ্ছি। তো আমরা যেমন একটু আগে বলেছিলাম অন্তঃক্ষরা গ্রন্থিকে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, কেন অন্তঃক্ষরা গ্রন্থি অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, কেন অগ্নাশয় যে গ্রন্থি আছে দুই প্রকার গ্রন্থি নিয়ে তৈরি, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। আর আমরা পড়েছি অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন নিঃসৃত করে, আর অগ্নাশয় হচ্ছে 3টা হরমোন নিঃসরণ করে, সেটা আমরা আসছি পরে। আর এখানে তাও পড়ে রাখছি গ্লুকাগন আর ইনসুলিন হরমোনটা নিঃসরণ করে। এবং বহিঃক্ষরা যে গ্রন্থি রয়েছে সেই বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয় না, উৎসেচক নিঃসরণ করে, এই জন্য অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। তো অগ্নাশয় হচ্ছে 3টা কোষ দিয়ে তৈরি। কি কি কোষ দিয়ে তৈরি,
অগ্নাশয় হচ্ছে তিনটা কোষ দিয়ে তৈরি, আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ। কি অগ্নাশয় তিনটা কোষ দিয়ে তৈরি, একটা হচ্ছে আলফা কোষ, দুই হচ্ছে বিটা কোষ, বিটা কোষ, আর হচ্ছে কি গামা কোষ। আচ্ছা, আলফা বিটা গামা এটা রশ্মি হয়, যেমন তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, এই যে তেজস্ক্রিয় পদার্থগুলো রয়েছে এই তেজস্ক্রিয় পদার্থ থেকেও আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নিঃসৃত হয়, যেইগুলো আমাদের যদি ত্বকের সংস্পর্শে আসে আমাদের ক্যান্সার হয়ে যায়। সে তো গেল ভৌত বিজ্ঞান, বাট আমরা এখানে পড়বো জীবন বিজ্ঞান। এই আলফা বিটা গামা এই তিনটা কোষের সমন্বয়ে তৈরি অগ্নাশয়। তাছাড়াও অগ্নাশয় হচ্ছে একটা কোষ দিয়ে তৈরি, সেই বিশেষ কোষটার নাম হবে ল্যাঙ্গারেন্স। কি মনে থাকছে নি ল্যাঙ্গারেন্স? তো লেহেঙ্গা আমরা পরে যাই বিয়ে বাড়িতে, যেহেতু মেয়েরা কি বিয়ে বাড়িতে লেহেঙ্গা পরতে ভালোবাসে, সেই নাম থেকে তোমরা মনে রাখতে পারো ল্যাঙ্গারহ্যান্স কথাটা আসছে সেখান থেকেই। তো আলফা কোষ থেকে কি নিঃসৃত হয়? গ্লুকাগন। আলফা কোষ থেকে কি নিঃসৃত হয়? গ্লুকাগন, ভীষণ ইম্পর্টেন্ট। আলফা কোষ থেকে গ্লুকাগন। এবং বিটা কোষ থেকে কি নিঃসৃত হয়? ইনসুলিন, ইনসুলিন। আর গামা কোষ থেকে কি নিঃসৃত হয়? সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। এই গ্লুকাগন কি করে? রক্তে শর্করার পরিমাণ কমায়, রক্তে শর্করার, আচ্ছা ভুল বলেছি, রক্তে শর্করার পরিমাণ বাড়ায়, শর্করার পরিমাণ বাড়ায়। আর ইনসুলিন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, গ্লুকোজ বা শর্করা বলাই যেতেই পারে, রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ কমায়। এই জন্য ইনসুলিন হরমোনটাকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কি বলা হয়? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এবার আমরা পড়ব মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। কি পড়ব? মধুমেহ বা, এবার আমরা পড়ব যেহেতু ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়, তো মধুমেহ রোগটা কি একটু জেনে নিচ্ছি। মধুমেহ রোগ বা ডায়াবেটিস মেলিটাস। আচ্ছা, এটা পড়ার আগে আমরা কিছু কিছু বেসিক জিনিস জেনে নেব। তো আমরা তো সচরাচর এই রোগটা শুনেছি, ডায়াবেটিস হয়েছে। যারা ডায়াবেটিসের পেশেন্ট হয় তাদেরকে ডাক্তারবাবু আমাদের চাল বা আলু খেতে না বলে। তো আমরা গল্পটা পড়ি। আলু বা চালের মধ্যে শর্করা থাকে, সেই শর্করাটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয়, সেগুলো হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজের পরিমাণটা বাড়িয়ে দেয় রক্তে গ্লুকাগন, কিন্তু ইনসুলিন কী করে? সেই গ্লুকোজের পরিমাণটা কমিয়ে দেয়, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক থাকে। যদি কোনো কারণে ইনসুলিন হরমোনটা কম ক্ষরিত হয় তাহলে কি হবে? রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ বেড়ে যাবে। এর ফলে যে রোগটা দেখা যাবে সেটাকেই বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস, যেটাকে গোদা বাংলায় বলে রক্তস্বাদ মিষ্টি হওয়া, রক্তের স্বাদ মিষ্টি হয়ে যাওয়া, এই জন্য তো নাম দিয়েছে মধুমেহ। তাহলে মধুমেহ রোগটা কি? ইনসুলিন হরমোন কম ক্ষরণের জন্য রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ বেড়ে যায়, সেই রোগকেই আমরা বলবো মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। যেমন আমরা বলেছি ডায়াবেটিস রোগটা কি না, ইনসুলিন হরমোনের কম ক্ষরণে রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ বেড়ে যায়, এই রোগটাকেই আমরা বলবো মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। আচ্ছা, ডায়াবেটিস মেলিটাস হয় আর ডায়াবেটিস ইনসিপিডাস হয়। ডায়াবেটিস মেলিটাস হচ্ছে মধুমেহ রোগ, আর ডায়াবেটিস ইনসিপিডাস যেটার বাংলা অর্থ হলো বহুমূত্র রোগ, যেটা কোন হরমোনের অভাবে হয় না, এডিএইচ হরমোন অভাবে হয়। তো মধুমেহ রোগ কাকে বলে? এটাই ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ যে বেড়ে যাচ্ছে এটাকে মধুমেহ রোগ বলা হয়। আর ডায়াবেটিস রোগের লক্ষণ কি? ডায়াবেটিস যদি কারো হয়ে যায় সেই আক্রান্ত ব্যক্তির কী কী সমস্যা হতে পারে সেইগুলো হচ্ছে, উপসর্গ লেখা আছে কি, গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, যেহেতু কী হয়, জল পান করার ইচ্ছা আর খিদে কমে যাবে, এছাড়া ওজন কমে যায়, তাছাড়া কি বৃক্ক বা হৃৎপিণ্ড বা চোখ যে রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এই ডায়াবেটিস বা মধুমেহ রোগে। এবার আমরা যে অন্তঃক্ষরা গ্রন্থিটা পড়তে চলেছি সেটা হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি। তো এই যে গ্রন্থিটার আন্ডারে আমরা বিভিন্ন কিছু টপিক বা থিওরি পড়বো, সেগুলো তো ভীষণই ইম্পর্টেন্ট। তো টপিকটা হবে কি? অ্যাড্রিনালিন গ্রন্থি।
নালীন গ্রন্থি। এই অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত হয় না, কি হরমোন নিঃসৃত না, অ্যাড্রিনাল হরমোন নিঃসৃত হয়, অ্যাড্রিনাল হরমোন নিঃসৃত হয়, অ্যাড্রিনাল হরমোন ক্ষরিত হয়, ক্ষরিত হয়। তো অ্যাড্রিনালের গ্রন্থিটা কোথায় থাকে সেটা আমরা জেনে নিচ্ছি। তো অ্যাড্রিনালের গ্রন্থিটার অবস্থান জানাবার আগে আমাদের যে হৃৎপিণ্ড নয়, বৃক্কের গঠন, অর্থাৎ একটা বৃক্ক বা কিডনিকে কীরকম দেখতে হয় সেটা ছবি আর ডায়াগ্রামটা আমাদের লিখতে হয়। তো একটা বৃক্কের ছবি আঁকি। যেহেতু বৃক্ষকে একটা সিম বীজের মতো দেখতে হয়, বাইরের দিকটা উত্তল, ভিতরের দিকটা অবতল হয়। বৃক্ক কোথায় থাকে না, পেটের নিচে মেরুদণ্ডের দুপাশে থাকে, অর্থাৎ নিচের দিক করে থাকে। এটা হচ্ছে কি বৃক্কীয় শিরা আর একটা বৃক্কীয় ধমনী প্রবেশ করে বৃক্কের মধ্যে। আর একটা নালী থাকে, এই প্রতিটি বৃক্ক থেকে একটা নালী বের হয়ে আসে যেটাকে বলা হয় গোবিনী। এই গোবিনীটা এসে কোথায় উন্মুক্ত হয়, মূত্রথলিতে জমা হয়। মূত্রথলির কাজ কি না, মূত্রটা সাময়িকভাবে এই থলিটার মধ্যে জমা হয়, যেটাকে ইংলিশে বলা হয় ইউরিনারি ব্লাডার, বাট অত কিছু এখানে লাগবে না। এটা হচ্ছে গোবিনী আর এখানে হচ্ছে বৃক্ক। এই বৃক্কের উপরই অবস্থান করে অ্যাড্রিনালিন গ্রন্থি। এটাই হচ্ছে কি অ্যাড্রিনালিন গ্রন্থি। তাহলে অ্যাড্রিনালিন গ্রন্থির অবস্থান কোথায় হবে, অবস্থান কোথায় না, প্রতিটি বৃক্কের ওপরে, প্রতিটি বৃক্কের উপরে ত্রিভুজাকার, ত্রিভুজাকার তিনটা বাহুর মতো দেখতে হচ্ছে, ত্রিভুজাকার টুপির ন্যায়, টুপির ন্যায় অবস্থান করে। আচ্ছা, এই অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে যে অ্যাড্রিনালিন হরমোনটা নিঃসৃত হয়, এই অ্যাড্রিনালিন হরমোনটাকে বলা হয় সংকটকালীন, আপদকালীন বা জরুরিকালীন হরমোন। তাহলে কোন হরমোনকে, পরীক্ষায় কোশ্চেন আসবে, কোন হরমোনকে জরুরিকালীন, জরুরিকালীন বা আপদকালীন, একই নাম অন্যভাবে আসতে পারে, আপদকালীন ও বা সংকটকালীন, সংকটকালীন হরমোন বলা হয়। এবং কেন? তো কোন হরমোনকে জরুরিকালীন বা আপদকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়? তো কোন হরমোনকে বলা হয়? অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয়। কেন বলা হয় সেটা আসছে পরে আলোচনা করব। তো কোন হরমোনকে বলা হয়? অ্যান্সার হবে অ্যাড্রিনালিন হরমোনকে। কি? অ্যাড্রিনালিন হরমোন কি? এবং কেন অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন বা জরুরিকালীন বা আপদকালীন হরমোন বলা হয় আমরা আগে বুঝে নিই, তারপর আমাদের যে নোট অর্থাৎ পরীক্ষার খাতায় কী লিখতে হবে সেটা আমরা বোর্ডে লিখে দেবো। তো আপদকালীন হরমোন কেন অ্যাড্রিনালিনকে বলা হয়? আমাদের রাগ, ভয় বা পালানো বা কোনো ভয়ের কারণে এই অ্যাড্রিনালিন হরমোনটা নিঃসৃত হয়, যেটা কি করে আমাদের হচ্ছে মানসিক চাপ এবং ভয়ের মতো পরিস্থিতিকে আমাদের দেহকে প্রস্তুত করে। এই জন্য অ্যাড্রিনালিনকে বলা হয় সংকটকালীন হরমোন। তো নোটটা আমরা বোর্ডে লিখে নিচ্ছি। অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় জরুরিকালীন বা সংকটকালীন বা আপদকালীন। আমাদের কি হয়, শর্টে আমরা বুঝতেছি, আমরা যদি ভয় পাই, অর্থাৎ আমার সামনে সাপোজ ধরতেছি একটা কোনো বন্য পশু এসে গেছে, তখন আমি কি করব, আমার হার্টবিটটা বেড়ে যাবে, আমার রক্তচাপটা বৃদ্ধি পেয়ে যাবে, আমাদের যে চোখে যে তারা আছে সেটা প্রসারিত হবে এবং কি হবে, এবং আমাকে একটা মানে ভয় পেলে একটা হরমোন নিঃসৃত হয়, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। এবং এই রকম উত্তেজনা সৃষ্টি হলে কী হয়, আমরা দেহ থেকে দূরে সরে যাই, মানে সেই বন্য প্রাণী থেকে দূরে সরে যাব। তাই
অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় সংকটকালীন হরমোন। তো নোটটা কী লিখবো না, দেহের জরুরি অবস্থায় অর্থাৎ সংকটকালীন অবস্থা যেমন রাগ, ভয়, মানসিক আবেগ, পালানো প্রভৃতি অবস্থায় ক্ষরিত হয়। এই সময় এই হরমোন আমাদের দেহের হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, রক্তচাপ বা আর একটা হয় তারারন্ধ্র প্রসারণ বাড়িয়ে দেহকে সংকটকালীন অবস্থায় দেহকে প্রতিরক্ষা করে, জরুরি অবস্থা মোকাবিলা করবার জন্য দেহকে প্রস্তুত করে বলে এই অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় সংকটকালীন হরমোন। তো নোটটা আমরা সুন্দর করে সাজিয়ে লিখে দিচ্ছি, এটা খাতায় নোট ডাউন করে দাও। পরের যে টপিকটা রয়েছে, পরের টপিকটা হচ্ছে জননগ্রন্থি। তো জননগ্রন্থি হচ্ছে পুরুষদের একটা জননগ্রন্থি থাকে আর স্ত্রীদের একটা জননগ্রন্থি থাকে। তো নেক্সট যে টপিক হচ্ছে জননগ্রন্থি। এই জননগ্রন্থির বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে কোন হরমোন না এফএসএইচ হরমোন, যেটা কোথা থেকে নিঃসৃত হয়েছে না পিটুইটারি গ্রন্থি থেকে। জননগ্রন্থি, এই জননগ্রন্থি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পুরুষদের জননগ্রন্থি আর হচ্ছে স্ত্রীদের জননগ্রন্থি। পুরুষদের জনন গ্রন্থি আর স্ত্রী দেহের জনন গ্রন্থি। স্ত্রী দেহের জনন গ্রন্থি। পরীক্ষায় কোশ্চেন দেয় পুরুষদের জনন গ্রন্থির নাম কি? পুরুষদের জনন গ্রন্থির নাম হবে শুক্রাশয়। এবং স্ত্রীদের যে জনন গ্রন্থি আছে নাম কি হবে? ডিম্বাশয়। কি হবে? ডিম্বাশয়। এই শুক্রাশয় থেকে যে পুরুষদের জনন গ্রন্থি, এই শুক্রাশয় থেকে একটা হরমোন নিঃসৃত হয়, তার নাম হবে টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে কি হরমোন নিঃসৃত হয়? ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। টেস্টোস্টেরন হরমোনের কাজ কি হয়? টেস্টোস্টেরন হরমোন যেটা মেনলি ছেলেদের ক্ষেত্রে হয়, অর্থাৎ একটা ছোট্ট শিশু সেটা পরবর্তীকালে প্রাপ্তবয়স্ক যে হচ্ছে সেই সময় এই হরমোনটা প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো টেস্টোস্টেরনের প্রথম কাজ হবে ছেলেদের গলার ভয়েস পরিবর্তন করে, গলার স্বর ভারী করে তোলে বা গম্ভীর করে তোলে, হাড় ও পেশির বৃদ্ধি ঘটায় এবং দেহকে পেশিবহুল করে তোলে। 3 নম্বর, মুখ্য জনন অঙ্গের বৃদ্ধি ও বিকাশ করে। তো এগুলোই হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের কাজ। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনের কাজ কি হবে না মেয়েদের ত্বকের নিচে ফ্যাট জমা করে ত্বকটাকে কি করে? কোমলীয় করে তোলে এবং গলার স্বর নমনীয় করে। তাছাড়াও আমাদের স্তনগ্রন্থি বা জননগ্রন্থির বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন। তো কাজগুলো আমি পয়েন্ট বলে দিচ্ছি। কি হবে না দেহকে পেশিবহুল করে, তো আমরা ক্লাসটা করতে প্রায় শেষের দিকে চলে এসেছি। কিছু শেষের দিকে ছোট টপিক রয়েছে। তো আমাদের হচ্ছে জননগ্রন্থি অর্থাৎ পুরুষদের জননগ্রন্থি শুক্রাশয় যে টেস্টোস্টেরন হরমোনটা ক্ষরিত করে, সেই টেস্টোস্টেরন হরমোন এখানে 4টা কাজ লিখেছি, সেগুলো অত আশা করি বোঝানোর দরকার নেই, বোঝা যাবে, প্রত্যেকে এই নোটটা দেখলে বোঝা যাবে। আর ডিম্বাশয় থেকে যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়, সেই ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন হরমোনের কাজ এই যে নোট আকারে 4টা পয়েন্ট লিখে দিয়েছি, এটা পড়লে কোনো অসুবিধা নেই। তো কাজটা হয়েছে। আর একটা 1 নম্বরের শর্ট কোশ্চেন এসে থাকে হুয়ের মতে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে 7ই এপ্রিল, আর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7 এপ্রিল। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর মতে বয়ঃসন্ধির বয়সকাল কত? 10 থেকে 19। আর তোমরা যেহেতু ক্লাস 8-এ পড়ছি আর তোমাদের এজ গ্রুপটাও ঠিক এই বয়ঃসন্ধিকালের মধ্যেই পড়ে, তাই তোমাদের সিলেবাসে এই টপিকটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। এতদিন তো তোমরা ভৌত বিজ্ঞানের বাস্তব জগৎটা পড়ে নিয়েছো, তো তোমাদের জীবনের পরিবর্তনটা কত হচ্ছে, তোমাদের গলার ভয়েস চেঞ্জ বা অনেক কিছুই তো পরিবর্তন হচ্ছে, তাই আমাদের সিলেবাসে এই টপিকটা রেখেছে হরমোন। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানিও। এতটাই।